সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, শক্ত করে আঁকড়ে ধরা চেয়ারের সেই হাতল, বিষম ভয় কখন হয় ক্ষমতার হাত বদল। চেয়ার দখল নিয়ে বনগাঁ পুরসভায় যে বেনজির টানাপোড়েন গতকাল দেখা গিয়েছিল, তা নিয়ে আজ তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। মাননীয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তার পর্যবেক্ষণে বলেন, কালকের ঘটনার জন্য দায়ী চেয়ারম্যান ও তার অনুগামীরা। শাসক দলের প্রশ্রয়ে এই ঘটনা ঘটেছে, পুলিশ কিছুই করেনি। অন্যদিকে বিধাননগরে আগামীকাল হচ্ছে না অনাস্থা ভোট। হাইকোর্ট জানিয়ে দিল, অনাস্থার নোটিশ নিয়ম মেনে দেয়া হয়নি। পাশাপাশি আদালতেও পৌঁছে গেল কাটমানি বিতর্ক, সেই খবরেও চোখ রাখবো। কিন্তু তার আগে শুরুতেই আপনাদের দেখাবো বনগাঁ পুরসভায় গতকালের নাটকীয় ঘটনা নিয়ে কি অবজারভেশন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির। দেখুন। আস্থা ভোট ঘিরে উত্তাল বনগাঁ পুরসভা চত্বর। বিজেপি কাউন্সিলরদের আটকে রেখে পুরসভার দখল ধরে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাইকোর্টের ছাড়পত্র সত্ত্বেও দুই বিজেপি কাউন্সিলরকে আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব বিজেপি। আর মঙ্গলবারের এই ঘটনার প্রেক্ষিতেই বুধবার শাসক দলের প্রবল সমালোচনা করল হাইকোর্ট। বিধাননগর ও বনগাঁ পুরসভার মামলা চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে। এদিন বিধাননগর পুরসভা সংক্রান্ত মামলা চলাকালীন বিচারপতি বলেন, বনগাঁ পুরসভার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মঙ্গলবারের ঘটনার জন্য দায়ী বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তার অনুগামীরা। শাসক দলের প্রশ্রয়ে এই ঘটনা ঘটেছে, পুলিশ কিছুই করেনি। হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পর তৃণমূল বিজেপি চাপানুতোর আরো তুঙ্গে উঠেছে। আমাদের প্রশ্রয় কি ঘটনা? কিছুই না, এটা তো আমাদের কোনো লিখিত নেই বা নেই, কোনো আমরা জানি না। তিনটেই যেটা নির্ধারিত টাইম, মিটিং চালু হয়েছে তিনটেই। পুলিশ কি করেনি, পুলিশ কি করেনি, এবার সেই বিষয়টা আমরা কি বলবো। বরঞ্চ আমাদের সমর্থকদের আরও দূরে তারা রেখে দিয়েছে পুলিশের থেকে, 500 মিটার দূরে। আর যারা কাউন্সিলর না, তারা বরঞ্চ পৌরসভার সামনে চলে এসেছিল বিজেপি। যে 11 জন কাউন্সিলর তারা অনাস্থা প্রস্তাবের পক্ষে ছিলেন এবং তারা ওই তৃণমূল যারা কাউন্সিলর তাদের বিরুদ্ধে এবং বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে চাইছিলেন, তাদের প্রথমে আর বাইরে ব্যারিকেড করা হলো, আটকানো হলো, পুলিশ তাদের হেনস্থা করলো, তৃণমূল গুন্ডারা তাদের উপর আক্রমণ করলেন এবং পরিশেষে তারা পুরসভার মধ্যে গিয়ে তাদের তালাবন্দি করে রেখে দেওয়া হলো, যাতে তারা সেই সভায় অংশগ্রহণই না করতে পারেন। হাইকোর্টে আজকে সকালে মেনশন করা যখন হয় গতকালের ঘটনা, তখন জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি তিনি আমাদেরকে লিবার্টি দিয়েছেন যে এই ব্যাপারে একটা রিট পিটিশন নতুন করে করার জন্যে। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এও বলেন, মানুষ একজনকে ভোট দিয়ে পাঠায়, তারা দলবদল করে, এরা দেশ গঠন করবে। বনগাঁ পুরসভায় একদম শুরুতে তৃণমূলের 20 জন কাউন্সিলর ছিলেন, সিপিএমের একজন ও কংগ্রেসের একজন। লোকসভা ভোটে বনগাঁয় বিজেপি জয়ী হওয়ার পর তৃণমূলের 12 জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন, ফলে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়। তৃণমূলের কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়ায় 8। এরপর বিজেপিতে যোগ দেওয়া এক তৃণমূল কাউন্সিলর পুরনো দলে ফিরে আসায় তৃণমূল বেড়ে হয় 9, বিজেপি কমে হয় 11। কংগ্রেসের একজন কাউন্সিলর তৃণমূলের সঙ্গে থাকায় শেষ অবধি তাদের শক্তি 10। উল্টো দিকে বিজেপির 11, সিপিএম কাউন্সিলর কোনো দিকেই নেই। আর বনগাঁয় কে জিতলো ববিতা আলটিমেট? বনগাঁয় তৃণমূল কংগ্রেস জিতে, যে সবাই দেন। বিধাননগর পুরসভায় অনাস্থা সংক্রান্ত মামলার শুনানির আগে এদিনই অবশ্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে মঙ্গলবার বনগাঁ পুরসভায় আস্থা ভোট ঘিরে তৈরি পরিস্থিতি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি। বিজেপি কাউন্সিলরদের আইনজীবী আদালতে অভিযোগ করেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে বিজেপি কাউন্সিলরদের পুরসভায় ঢুকতে দেওয়া হয়নি, ব্যাপক অশান্তি হয়েছে, পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের। এই অবস্থায় আদালতের হস্তক্ষেপ দাবি করেন বিজেপি কাউন্সিলরদের আইনজীবী। সব শুনে বিচারপতি বলেন, আবেদন করলে প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। বনগাঁ কাণ্ড নিয়ে আদালতে মামলা কোন পথে এগোয় সেদিকেই এখন সবার নজর। সৌভিক মজুমদার ও সমীরণ পাল, এবিপি আনন্দ। চেস ক্লকের এই ফরম্যাটে আমি শুরুতেই ডেকে নেব দুই বন্দ্যোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায় এবং রাজু বন্দ্যোপাধ্যায়কে। আমার প্রথম প্রশ্ন থাকবে সুমনবাবুর কাছে। সুমনবাবু, বক্তব্য তো 4টে। একটা হচ্ছে বনগাঁ পুরসভার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। 2, কালকের ঘটনার জন্য দায়ী চেয়ারম্যান ও তার অনুগামীরা। 3, শাসক দলের প্রশ্রয়ে কালকের ঘটনা ঘটেছে। এবং 4, পুলিশ কিছু করেনি। অন্য কেউ নয়, বিরোধী দল নয়, সংবাদ মাধ্যম নয়, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তার অবজারভেশনে যা বলেছেন
তারপরে বলার কিছু বাকি থাকে নাকি? আমি জানি না এই মুহূর্তে কাগজে কলমে তৃণমূলে হয়তো আছেন সব্যসাচী দত্ত, তিনি বলছেন বনগাঁর ঘটনা সিরিয়ার মতো, লেবাননের মতো, পাকিস্তানের মতো। আমি ওই উদাহরণে যাব না, কিন্তু আজকে মাননীয় বিচারপতি কাল গোটা দিন ধরে যে প্রশ্নগুলো সংবাদ মাধ্যমে এই অনুষ্ঠানে বারবার উঠেছে, গোটা রাজ্য তোলপাড় হয়েছে, আজকে মাননীয় বিচারপতি সেই বিষয়ে চূড়ান্ত অবজারভেশন দিয়েছেন। না দেখুন, আপনার সময় শুরু। খুব স্বাভাবিকভাবে অবজারভেশন তিনি দিয়েছেন, কিন্তু রায় এখনো হয়নি। না এটা নিয়ে তো মামলাই নয়, রায় দেবেন কি করে? এক্স্যাক্টলি, মানে ফলে অবজারভেশনের ভিত্তিতে আমরা তো কোনো সিদ্ধান্তে আসতে পারি না। সিদ্ধান্তের বিষয় নয়, কিন্তু এমন একটা বিষয় যেটা মাননীয় বিচারপতিকেও ভাবাচ্ছে, তাতে কি গৌরব বাড়ে? ভাবাতেই পারে, গোটা দেশকেই তো ভাবাচ্ছে। আমার প্রশ্ন তো ওই জায়গাতে, ধরুন এই যে ত্রিপুরায় 86% আসনে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো, ত্রিপুরার বিরোধীদের এত ক্ষমতা নেই, কোর্ট পর্যন্ত যায়। তাহলে কোর্টের কি দায় যে স্বতঃপ্রণোদিতভাবে মামলা করা? যেভাবে অন্যায়ভাবে পিটিয়ে বিরোধীদের সরিয়ে রাখা হচ্ছে, এই প্রক্রিয়ার সঙ্গে কারা যুক্ত? সেখানকার শাসক দল কারা? ত্রিপুরায় অন্যায় হলে বনগাঁতে হতে পারে। না আমি বলছি সেটাতেও তো হাইকোর্টের, যদি ধরুন বনগাঁয় অন্যায় হয়ে থাকে, আমি যদি ধরে নিই হাইকোর্টের যেটা বলেছে তার অবজারভেশন সঠিক, তাহলে ত্রিপুরাতেও অন্যায় হয়েছে, ত্রিপুরাতেও তো তার বিরুদ্ধে বক্তব্য রাখা উচিত। আমরা তো এই আমলে এটাও তো দেখেছি, সিরিয়া, লেবানন, পাকিস্তান সব গোটা জায়গায় বিচার প্রক্রিয়াকেও রাজনীতিকরণের চেষ্টা হয়েছে। 2018 জানুয়ারি মাসে আমরা দেখিনি সুপ্রিম কোর্টের সিনিয়র 4 জন বিচারপতি, তারা ভারতবর্ষের ইতিহাসে প্রথম, তারা সংবাদ মাধ্যমের কাছে গিয়েছিল, নিজেদের অসহায়তার কথা প্রকাশ করেছিল। আমরা দেখিনি। আপনি কি সেই ইঙ্গিত রাজ্যের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রেক্ষিতে করছেন? হাইকোর্ট যা নির্দেশ দেবে সেই অনুযায়ী হবে, হাইকোর্ট যা বলবে তার নির্দেশ অনুযায়ী হবে। কিন্তু ধরুন সিবিআই বিশেষ কোর্টের আদালত, সিবিআই এর বিশেষ কোর্টের আইন মানে যিনি বিচারক, বা এনআই এর কোর্টের যিনি বিচারক, তাদের অবজারভেশন গুলো দেখুন। আপনি একাধিকভাবে সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলা থেকে মক্কা মসজিদে বিস্ফোরণ, একাধিক জায়গায় তারা অসহায়, তারা বলছেন আসলে বিচার ব্যবস্থা তো প্রমাণ চায়। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অসহায় নয়, মামলা নয়, কিন্তু এই মন্তব্য করেছেন। ধরে নিচ্ছি কলকাতা পুলিশ খুব খারাপ, আপনি ধরুন সিবিআই, এনআইএ, যারা একদম সর্বোচ্চ প্রতিষ্ঠান ভারতবর্ষের, তারা এমন ভাবে মানে গোটা প্রক্রিয়াটা পরিচালনা করেছে, একটা ন্যূনতম যে প্রমাণ, সেই প্রমাণ তারা জোগাড় করতে পারেনি। তারা অসহায় গলায় বলছে যে আমরা সরি, দুঃখিত ওই সোহরাবুদ্দিন এবং শেখের পরিবারের প্রতি, যে তারা বিচার আমি করতে পারলাম না কারণ কোনো আইন আসেনি। আমার কথা হচ্ছে এগুলো হাইকোর্টের দেখা উচিত, এগুলো সুপ্রিম কোর্টের দেখা উচিত, তবেই তো বিচার ব্যবস্থা নিরপেক্ষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2 মিনিটের সময়সীমা শেষ। আমার বক্তব্য যে ঘটনাগুলো সুমনবাবু বলল, তাতে বনগাঁর বিষয়টা বোধহয় পরিষ্কার হলো না, গোটা ভারত ভ্রমণ হয়ে গেল। অবশ্য আমি রাজু বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, কিন্তু আজকে বনগাঁর পুরসভার ছবিটা ঠিক কিরকম, সেখানেও কৌতুক বোধহয় কম নেই। দেখুন, দফায় দফায় বিক্ষোভ, পুলিশ বিজেপি সংঘর্ষ, ভাঙচুর, গার্ডরেল ভাঙা, লাঠি উঁচিয়ে পুলিশের তেড়ে যাওয়া। আস্থা ভোট ঘিরে মঙ্গলবার বনগাঁ পুরসভার এই ছবি দেখে যখন ক্ষুব্ধ হাইকোর্ট, ঠিক তখনই বুধবার পুরসভায় ঢুকে কাজ শুরু করে দিল তৃণমূল। মঙ্গলবার তৃণমূল ও বিজেপি দুপক্ষই দাবি করেছিল আস্থা ভোটে তারাই জয়ী হয়েছে। এই প্রেক্ষাপটে বুধবার বনগাঁ পুরসভার সামনে সকাল থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বেলা গড়াতে আসতে শুরু করেন তৃণমূল কাউন্সিলররা। দুপুর 12:30 নাগাদ পুরসভায় আসেন তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর আঢ্য। বনগাঁ পুরসভার তৃণমূল পুরপ্রধান শঙ্কর আঢ্য তিনি পুরসভায় আসছেন এবং তিনি আজকে রোজকার মতো কাজকর্ম শুরু করবেন। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে তিনি পুরসভায় আসছিলেন না এবং সেই কারণে অনেক কাজ জমে রয়েছে, সেই কারণে নতুন করে কাজ শুরু করার জন্য এই মুহূর্তে তিনি পুরসভায় এসছেন। চেয়ারম্যানের ঘরে গিয়ে বসেন তিনি। নির্দিষ্ট আইন মেনে সব করেছি, মানুষকে পিছিয়ে লাভ কি? আমাদের মানুষ এখানে রায় দিয়েছে, ভোট দিয়েছে কিসের জন্য? বনগাঁর মানুষের স্বার্থে, বনগাঁর মানুষের উন্নয়ন করার স্বার্থে। তাড়া করে নিয়ে এসছে, আমাদের মুখ থুবড়িয়ে পড়ে গেছে, এই যে কাঁধে রক্ত জমে রয়েছে। ওরা ওখান থেকে বিজেপির ছেলেরা ওখানে যারা ছিল, ওখানে ছিল সমস্ত, তারাই তো তাড়া করে নিয়ে এসছে। ওই দোকানটা শাটার খুলে আমাদের, ওর মধ্যে একজন পুলিশ মহিলা ছিলেন, তার কাছে আগ্নেয়াস্ত্রও ছিল, উনি আমাদের টেনে ভেতরে ঢুকিয়ে নিলেন, আপনারা ঢুকে পড়ুন। বিজেপির পাল্টা দাবি, পুলিশকে সঙ্গে নিয়ে তাদের কাউন্সিলরদেরই আটকেছে তৃণমূল। সকলকে আটকে দিলেন। যে 11 জন কাউন্সিলর তারা অনাস্থা প্রস্তাবের পক্ষে ছিলেন এবং তারা ওই তৃণমূল যারা কাউন্সিলর তাদের বিরুদ্ধে এবং বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে চাইছিলেন, তাদের প্রথমে আর বাইরে ব্যারিকেড করা হলো, আটকানো হলো, পুলিশ তাদের হেনস্থা করলো, তৃণমূল গুন্ডারা তাদের উপর আক্রমণ করলেন।
ওরা অভিযোগ করছে পুলিশ আটকাচ্ছে, তাহলে আসলো কি করে পরে? পুলিশ আটকালে আসলো কি করে? আর যিনি অভিযোগ করছে বড়, তিনি কি করে 144 ধারা লঙ্ঘন করে পৌরসভার সামনে আসলেন? এই জবাবটা আগে দিক। সবার আগে একটা বলুক, ওই 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 যে খাতাটা, ওই খাতাটা কি আমাদের পৌরসভার যে বোর্ড মিটিংয়ের রেজলিউশন বুক, সেটা বাজারে মুদিখানার দোকানে অনেক খাতা পাওয়া যায়। মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে এদিন বনগাঁ শহরে ধিক্কার মিছিল করে বিজেপি। পুলিশ এবং তৃণমূল পরিষ্কার পরিচ্ছন্ন কালকে গুন্ডাগার্দি করেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো কার্যত বিজেপির সুরে বনগাঁয় অনাস্থা ভোট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির প্রেক্ষিতে কটাক্ষ করেছেন বিধাননগরের মেয়র তথা তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। ভোট হয়েছে কি না জানি না, কিন্তু আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছি প্রচুর আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এটা দেখতে পেয়েছি। মানে পুলিশ থাকা সত্ত্বেও কাউন্সিলরদের নিরাপত্তা বা সাধারণ মানুষের নিরাপত্তা একেবারে মানে অরাজকতা, একদম নৈরাজ্য। মানে আমরা মানে মনে হচ্ছে যেন সিরিয়া, লেবানন বা পাকিস্তানের কোনো জায়গায় আছি। বনগাঁ পুরসভার ভবিষ্যৎ কি হয় তা জানতে আপাতত অবশ্য সবার নজর আদালতের দিকে। সমীরণ পাল ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। বিধাননগরে পুর নির্বাচনের দিন যখন 2.5 ঘন্টার মধ্যে 20 জনেরও বেশি সাংবাদিক মার খেলেন, তখন সব্যসাচী বাবুর সিরিয়া, লেবাননের বা ওই পাকিস্তান মনে হয়েছিল কিনা আমরা জানি না। যাই হোক, সেই প্রশ্ন অন্য। আমি রাজুর কাছে আসবো এবং আপনাদের মনে করিয়ে দেবো যে এই অনুষ্ঠানে গতকাল বারবার আমরা আরেকটা প্রশ্ন তুলছিলাম, সেটা নৈতিকতার, সেটা নীতির। যে রাজু, ঘুম থেকে ওঠার পর চায়ের কাপে প্রথম চুমুক দেওয়ার আগে যারা 30 বার করে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় বলতেন, লোকসভা ভোটের পর রাতারাতি তারা এই রাজ্যে চতুর্দিকে নরেন্দ্র মোদীর উন্নয়ন ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না। প্রশ্নটা নীতির, এবং এটা শুধুমাত্র সাধারণ মানুষ বা রাজনৈতিক দল বলছে না। আজকে যার কথা নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেই মাননীয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় হাইকোর্টে এই অবজারভেশনে বলছেন, কোট আনকোট, মানুষ একজনকে ভোট দিয়ে পাঠায়, তারা দল বদল করে, এরা দেশ গঠন করবে? আমার মনে হয় আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে, আজকে পশ্চিমবঙ্গের রাজনীতির মাটিতে দাঁড়িয়ে এর থেকে বড় প্রশ্ন আর হয় না। রাজু, তোমার সময় শুরু এখন। দেখুন, আমরা তো এখন আইন বানাবার ক্ষমতায় নেই। যেদিনকে আমরা ক্ষমতায় আসবো, যে নিচের থেকে আওয়াজ যদি উঠে আসে, নিশ্চয়ই যে আইন রয়েছে তার আমরা সমাধান করার চেষ্টা করব। দল বদলের আইন বলছো? হ্যাঁ, দল বদলের আইন, তৃণমূল থেকে নিয়ে দল বদলের আইন আমরা এ করবো, সেটাকে মডিফাই করবো। হ্যাঁ, না যেটা অন্য রাজ্যে করছে, যেটা আমরা যেটা বনগাঁর বিষয় আছে। দেখুন, গতকালের যে ঘটনা আমরা দেখলাম, পুলিশ প্রশাসন তৃণমূলের গুন্ডা নিয়ে একাংশ বাংলাদেশ থেকে এনে যেভাবে পরিকল্পনা মাফিক এই অনাস্থা যে কালকে ছিল এন্টায়ার অপারেশনটা করা হলো, তার আমরা নির্লজ্জভাবে এবং ধিক্কার জানাচ্ছি। পুলিশকে নগ্নভাবে ব্যবহার করা হলো। হাইকোর্টের যে রায়, সেই রায়কে অবজ্ঞা করা হলো। যাদের কাছে মেজরিটি রয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হলো না। আজকে দেখুন, আপনারা বারবার বলছেন এই যে কাউন্সিলররা, এরা কিন্তু তৃণমূলে থাকাকালীন এই যে দুর্নীতি পরায়ণ চেয়ারম্যান, তার বিরুদ্ধে কিন্তু অনাস্থা এনেছিল, তার বিরুদ্ধে জালিয়াতি, তার বিরুদ্ধে বিভিন্ন কেস রয়েছে, কাটমানির কেস রয়েছে কোটি কোটি টাকার, তার বিরুদ্ধে কালো টাকাকে সাদা করার কেস রয়েছে, তার বিরুদ্ধে খুনের চক্রান্ত রয়েছে, তার বিরুদ্ধে বেনামে পৌরসভায়, ওই পৌরসভাতেই কাজ করানোর টেন্ডার নেওয়ার সেখানে চক্রান্ত চলছে। যে 11 জন এই মুহূর্তে বিজেপির দিকে আছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা তো তার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা স্লোগান তুলছে, আওয়াজ তুলছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? দেখুন, এখানে ববি হাকিম নির্লজ্জের মতো বলল যে আমরা জিতেছি। কেন মানুষ চাইছে দেখেছেন? এই তৃণমূল আর না। আর আমরা পরিষ্কার করে একটা কথা বলতে চাই, এই বনগাঁতে যারা বিশেষ করে বনগাঁর এসডিপিও, তৃণমূলের গুন্ডারা, জ্যোতিপ্রিয় মল্লিক, ববি হাকিম, যারা যুক্ত ছিলেন, আমরা কিন্তু ক্ষমতা এসে বনগাঁ নিয়ে আলাদা তদন্ত করব, এবং তদন্ত দোষী প্রমাণিত হলে কেউ বাদ যাবে না, মন্ত্রী থেকে আমলা কেউ বাদ যাবে না। আমরা কিন্তু তাদেরকে জেলে পুরবো, আমরা জেলে পড়বো। কারণ এই ক্রিমিনালরা ঘুরে বেড়াতে পারে না, বছর বছর ক্রিমিনালরা ঘুরে বেড়াবে। পশ্চিমবঙ্গের রীতি আমরা ভাঙবো, ক্রিমিনালদের আমরা জেলে ভরবো। বেশ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ভাটপাড়ার ক্রিমিনালদের নিয়ে কি করা যাবে সেটা নিশ্চয় রাজনৈতিক নেতাদের কাছে আমরা আসবো। আমার পরবর্তী পর্যায়ে আমি ডেকে নেব রাহুল চক্রবর্তী এবং প্রণয় রায়কে, আর আপনাদের দেখাবো বিধাননগরের মেয়রের বিরুদ্ধে, সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। আগামীকাল তা আনা যাচ্ছে না, হাইকোর্টের নির্দেশে। কেন? দেখুন। বিধাননগর পুরসভার চেয়ারম্যান
নাকি বিধাননগরের পুর কমিশনার? আইন অনুযায়ী মেয়রের বিরুদ্ধে অনাস্থা বৈঠকের বিজ্ঞপ্তি দিতে পারেন কে? কার্যত এই প্রশ্নেই বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে আনা অনাস্থা বৈঠকের নোটিশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে বৃহস্পতিবার সব্যসাচী দত্তর বিরুদ্ধে তৃণমূলের আনা অনাস্থার প্রস্তাবের ওপর ভোটাভুটি হচ্ছে না। 48 ঘন্টার মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি পেশের নির্দেশ চেয়ারম্যানকে। কমিশনারের এখতিয়ার নেই এই নোটিশটা ইস্যু করার, কেননা লেখা আছে যে চেয়ারম্যান অফ দি কর্পোরেশন উইল কনভিন দ্য মিটিং। চেয়ারম্যানের এখতিয়ার আছে, কমিশনারের নেই। সেটা হচ্ছে আজকের দিনে প্রধান নোটিশটা ব্যাট, সেটাই আমরা চ্যালেঞ্জ করেছি। সেটাই যদি কোর্ট হোল্ড করে তাহলে উইল বি সাকসিডিং ইন দি ম্যাটার। যেই মিটিংটা কমিশনার ডেকেছিলেন সেই নোটিশটাকে খারিজ করে দেওয়া হয়েছে। খারিজ করে দিয়ে আদালত বলেছে যে 2 দিনের মধ্যে চেয়ারপারসন একটি মিটিং ডাকবে আস্থা ভোটের জন্য, এবং সেই যে মিটিংটি ডাকবে সেই মিটিংয়ের জন্য নতুন করে কোনো রকম কোনো অনাস্থা প্রস্তাব আনার প্রয়োজনীয়তা নেই। 9ই জুলাই যে 35 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছিলেন সেই অনাস্থা প্রস্তাবের উপরে ভরসা করেই চেয়ারপারসন আরেকবার অনাস্থা মানে আস্থা ভোটের মিটিংটা ডাকতে পারবেন 2 দিনের মধ্যে আজকে থেকে। 3 দিন ধরে শুনানি চলার পর রায় দেওয়ার সময় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেন, একজন নির্বাচিত প্রতিনিধির ওপর যখন অপর নির্বাচিত প্রতিনিধিরা আস্থা রাখতে পারছেন না, তখন সেই নির্বাচিত প্রতিনিধিকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে, অগ্নি পরীক্ষা দিতেই হবে। 48 ঘন্টার মধ্যে আস্থা ভোটের প্রক্রিয়া শেষ করতে হবে। এই প্রসঙ্গে বিচারপতির মুখে উঠে আসে ঘোড়া কেনা বেচার কথাও। তিনি বলেন, এই সময়ের মধ্যে যাতে ঘোড়া কেনা বেচা না হয় সেজন্যই এই সময়সীমা বেঁধে দেওয়া হলো। গত 9 জুলাই বিধাননগর পুরসভার 35 জন তৃণমূল কাউন্সিলর মেয়র সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা আনেন। এরপর সেদিনই 18 জুলাই বৃহস্পতিবার আস্থা ভোটের দিনক্ষণ ঠিক করে বিজ্ঞপ্তি দেন পুর কমিশনার। তারপরই অনাস্থা আনার প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে এই অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হন সব্যসাচী দত্ত। এদিন সেই মামলায় আদালত মনে করছে পুরো আইনের 50-এর 2 ধারার লঙ্ঘন হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়ার অধিকার দেওয়া হয়েছে পুরো চেয়ারম্যানকে। অথচ বিধাননগর পুরসভার ক্ষেত্রে চিঠি দেন পুর কমিশনার। 2 দিন পর আবার আপনাকে নোটিশ দেওয়া হবে, যেটা কোর্টের অর্ডার 2 দিনের মধ্যে দিতে হবে এবং আবার নতুন করে প্রসেস শুরু হবে। আপনার কি মনে হয়, আপনার সুবিধে হবে? সুবিধা অসুবিধার কিছু নেই। আইনের পরিভাষায় বলতে গেলে আইনের পরিমণ্ডলে থেকে আমাদের সবটাই করা উচিত। হাইকোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই। মহামান্য আদালত যা যা রায় দিয়েছেন আমাদের প্রত্যেকের, আমি আমারটা বলতে পারি, বাকিদেরটা আমি বলবো কি করে, আমি অক্ষরে অক্ষরে বিগত দিনেও পালন করেছি, আগামী দিনেও পালন করব। আমার অনাস্থা আনা তো নিয়ম মানে নিয়ে এরকম বলেনি, আমরা অনাস্থা এনেছি, আমাদের যা ফড়াই আছে তাই দিয়ে এনেছি, আমরা রিকুইজিশনে করছি। এবারে চেয়ারপারসন মিটিং ডাকেনি, কমিশনার মিটিং ডেকেছেন, তার উপর কী বলেছেন কোর্ট বুঝবেন, এটা কোর্টের ব্যাপার। এর মধ্যে আমি তার মধ্যে ঢুকবো না। এখন যে কোর্ট বলেছে সে অনুযায়ী চেয়ারপারসন হয়তো 2 দিনের মধ্যে মিটিং ডাকবেন, কবে ডাকবেন চেয়ারপারসনের ব্যাপার। এবার 48 ঘন্টার মধ্যে কখন বিধাননগরের চেয়ারপারসন মেয়রের বিরুদ্ধে অনাস্থা ভোটের সময়সূচি ঠিক করেন সেটাই দেখার। শফিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। রাহুল, বিস্ময়কর একটা অনাস্থা ভোটের নোটিশ, সেটা আইন মেনে দেওয়া গেল না। মানে কোর্ট আনকোর্ট কোর্টে আলোচনা হয়েছে যে ব্যাড ইন ল, 2 দিনের মধ্যে চেয়ারপারসনকে নোটিশ দিতে হবে, কমিশনারের কোনো এখতিয়ারই নেই এই তলবি সভা ডাকার। এই নিয়মটা কেউ জানতো না। আমি বলছি এই ধাক্কা, আমি যদি রাজনৈতিক দিকে যাই সেটা তো সম্পূর্ণ তো অকারণ ধাক্কা। সব্যসাচী দত্ত দলবদল করা বা দলবদলের ইচ্ছা প্রকাশ করা করে অনৈতিক কাজ করতে পারেন, তার এখনও দলবদল করেছেন বলে আমাদের জানা নেই। ফ্লোর টেস্টে তিনি হেরেও যেতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। কিন্তু যারা ক্ষমতাসীন দলের নেতা নেত্রীরা চেয়ার আলো করে বসে আছেন, তারা নিয়ম কানুনগুলো জেনে একটা নোটিশ দেওয়া গেল না। আমি বলছি এটা আইনজ্ঞের পরামর্শও তো নিতে পারতেন চেয়ারপারসন। তো আপনার সময় শুরু এখন প্রথম কথা হচ্ছে যে হয়তো কোথাও আইনের ফাঁক আছে বা আইনের কোথাও ফাঁক নয়, ফাঁকিতে নোটিশটা দেওয়ার ক্ষেত্রে ফাঁকিতে হতে পারে, এটা হতে পারে, কিন্তু সেটাকে আবার সংশোধন করে নেওয়া ডাকার ক্ষমতায় নেই, কোর্ট স্পষ্ট করে সেটাকে। কিন্তু আসল কথাটা কি? আসল কথা অনাস্থা, এবং যেখানে দাঁড়িয়ে মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে এবং সব্যসাচী দত্তর কোর্টে যাওয়ার অর্থ একটাই যে অনাস্থাকে অ্যাভয়েড করা, এর থেকে পালিয়ে যাওয়া, এর থেকে এসকেপ করা, কিন্তু সেটা সব্যসাচী দত্ত পারবেন না। আপনাকে জানিয়ে রাখি, সব্যসাচী দত্তর আইনজীবী প্রথম উঠে মাননীয় বিচারপতিকে যেটা বলেছেন সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট অনাস্থা ভোট এড়াতে চাইছেন না, কিন্তু নোটিশটা এটা তো অজুহাত একটা, এটা তো লক্ষ্য না যে ভারতবর্ষ জুড়ে এই অজুহাত নিয়ে সব্যসাচী পৃথিবীর কোন আইনে অনাস্থা এড়াতে পারেন আমার জানা নেই, আপনি বলুন। না না, আজকে তো এটাকে অ্যাভয়েড করা, তাই জন্য যদি আমি ধরে নিচ্ছি আপনার কথা সত্যি, সব্যসাচী অনাস্থা এড়াতে চাইছেন, পারবেন নাকি? না, পারবেন না। তো বুঝছো তো, এ তো পালানোর কোনো জায়গা নেই। আজকে নয় কালকে, আজকে সংখ্যাগরিষ্ঠ নোটিশটা যে এবিসিডি ভুল হয়ে গেল, না হতে পারে, সেটাকে পাল্টা 2 দিনের মধ্যে নোটিশ দেওয়া হবে। 2 দিনের মধ্যে নোটিশ দেওয়া হবে, শেখা উচিত। মুশকিলটা হতো সুমন, ভারতবর্ষ জুড়ে এই প্রক্রিয়াটা চলছে। সারা ভারতবর্ষের কখনো গোয়ায় দেখছি আমরা এই একই ভাবে এই ঘোড়া কেনা বেচার মাধ্যমে দাঁড়িয়ে এই প্রক্রিয়াটাই এই রাজ্যে বারবার
ওই বাম এবং নির্বাচিত- কংগ্রেসের বিধায়কদের নির্বাচিত বিধায়ক কংগ্রেস তৃণমূল কংগ্রেস সরকারে ছিল পদত্যাগ করেনি, তৃণমূল কংগ্রেস সরকারে ছিল, কেউ আজকে পদত্যাগ করেনি রাহুল। সুমন, সবচেয়ে বড় কথা এখানে পরিষেবা ব্যাহত হচ্ছে, আজকে জনগণ পরিষেবা পাচ্ছে না। যদি আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী কোন তৃণমূলের বিজেপি কাউন্সিলর বা এমএলএ মনে করেন আমি তাহলে পরিষেবা কোনটা- পাচ্ছি না, তৃণমূলের কোনটা তার কারণ? জন্য দলবদল শাসক না দলে আসে, পরিষেবা? সেটা অন্য কথা। দলবদল অন্য না issue। পরিষেবা? না পরিষেবা কোনটা সবচেয়ে বড় issue? কথা, পরিষেবা ইস্যু। আজকে তাই তো বলছি, যদি তাহলে দলবদলটা আর বলছেন না। না আমি এটাই বলছি, কারণ সুমন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে জোরপুর বলপূর্বক না এসে যদি দলে এসে পরিষেবা দিতে চায় মানুষকে, তাতে কোনো অন্যায় নেই। আজকে এইভাবে ঘোড়া কেনাবেচা করে জোর করে ভয় পদত্যাগ দেখিয়ে করতে হয় যেভাবে তার দল কারণ ত্যাগ করতে মানুষ, বাধ্য করছে। ঠিক আপনার সঙ্গে আমি একমত, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ঝান্ডা দেখে নির্বাচিত করেছে, একদম তাই। অথবা তৃণমূল যাদের নিয়েছে তাদের কংগ্রেস কিংবা সিপিএম এর ঝান্ডা দেখে আজকে তুমি নির্বাচিত বলো, করেছিল। বনগায় দাঁড়িয়ে যারা আজকে দলবদল করে এখানে আসতে চাইছে, তাদের জনগণকে মুখ থাকবে কি করে? কি মুশকিল পরিষেবা কিন্তু কিভাবে রাহুল, দেবে? এইটা বলার নৈতিক অধিকার এত জোর দিয়ে তো আপনার থাকতে পারে না, না। না, আজকে থাকছে এই কারণে, গত 1.5 বছর ধরে আপনি করেছেন এই নাকি? কারণেই হ্যাঁ। যে তখন তৃণমূল কংগ্রেস শাসক গোষ্ঠী ছিল, আজকে এখানে বিজেপি শাসক দলে নেই। এবং শাসক তাদের- গোষ্ঠী হলে করা যায় অনৈতিক করা যায় কাজটা। বলছি না আমি, করা যায় বলছি না। পরিষেবার কারণে আমি একটা ধন্যবাদ, ধন্যবাদ রাহুল, সময় পরিষেবার শেষ। কারণে যদি এই কেউ নির্জলা দলবদল করে কৌতুকের জন্য আপনাকে তার অসংখ্য যদি ধন্যবাদ। ইনফ্রাস্ট্রাকচার চায়, যদি সে পরিষেবা দেওয়ার মতো পরিবেশ চায়, তাদের অন্যায় কোথায় আছে? আজকে তো এটা শুধুমাত্র ব্যাহত করা হচ্ছে পরিষেবাকে। না, ওই লাইনটা আরেকবার বলুন, যে শাসক দলে থাকলে এটা সম্ভব। না, তখন তৃণমূল কংগ্রেসের দায় ছিল না কোনো, ইচ্ছাকৃতভাবে যদি দলে আসে তৃণমূল কংগ্রেসের দায় কোথায়? ঠিক যেমন বিজেপি কেন্দ্রের শাসক দল, সে বলতে পারে ইচ্ছাকৃতভাবে আমার কেন্দ্রের শাসক দলে আজকে আসছে। যেভাবে সরকার ভেঙে দেওয়ার প্রক্রিয়া চলছে, শুনুন, সেটা সমর্থনযোগ্য নয়। রাহুল, নীতির আজকে সঙ্গে যেভাবে পৌরসভা ভেঙে দেওয়ার সঙ্গে এটা কোন সমর্থন দল নয়। ক্ষমতায় আছে বা ক্ষমতায় নেই এর কোনো সম্পর্ক তৃণমূল থাকতে কংগ্রেস পারে কিন্তু না। একটা মানে কোনো elected- সম্পর্কই elected থাকতে body পারে না। হয়নি। আপাতত আপনার সময় শেষ, এবার প্রণয় রায়ের সময়। কিন্তু তার আগে দেখাবো যে বিজেপি বারবার আইন শৃঙ্খলার প্রশ্ন তুলছে। তৃণমূলের প্রথম দিন থেকে অভিযোগ যে ভাটপাড়া এবং কাঁকিনাড়ায় যে গন্ডগোলগুলো হচ্ছে সেটা কোনোটা একপাক্ষিক নয়, অর্থাৎ এক হাতে তালি বাজছে না। বিরোধী হিসেবে বারবার অশান্তিতে ইন্ধন যোগাচ্ছে বিজেপি, বলছে তৃণমূল। আমি দ্রুত একবার প্রতিদিন আপনাদের আপডেট দিই ভাটপাড়া এবং কাঁকিনাড়া নিয়ে। এবার আজকের আপডেট গত 24 ঘন্টার দেখুন। এসআই আহত। কাকিনাড়ায় অশান্তি শেষ হবার কোনো লক্ষণ নেই। মঙ্গলবার রাতেও বোমাবাজিতে জখম হলেন পুলিশ কর্মী, রেহাই পেলেন না নিরীহ বাসিন্দা। আবার বিজেপি কাউন্সিলরের বাড়ির সামনে থেকে উদ্ধার হলো তাজা বোমা। এসবের জেরে আতঙ্কের গ্রাসে সাধারণ মানুষ। মঙ্গলবার সারাদিনের উত্তেজনার রেশ কাটার আগেই রাতে ফের বিস্ফোরণে কেঁপে ওঠে কাকিনাড়ার 5 নম্বর সাইডিং এলাকা। রাস্তা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ছবি। তখন সেখানে ডিউটি করছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দেবজিৎ মুখোপাধ্যায়। তার হাতে স্প্লিন্টার লাগে। আহত অবস্থায় ওই পুলিশ কর্মীকে ব্যারাকপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কাকিনাড়ার বারুইপাড়া এলাকাতেও মঙ্গলবার রাতে বোমাগুলি চলে বলে দাবি স্থানীয়দের। বোমার ঘায়ে জখম হন দুজন। हम लोग शांति चाहते हैं, अमन चाहते हैं, यहाँ एकदम शांत रहे सब। কাকিনাড়ার 3 নম্বর গলির 2 বাসিন্দার দাবি, দুষ্কৃতীদের বোমা নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় রিভলভার দিয়ে তাদের নাক ফাটিয়ে দেওয়া হয়। घर में सो के थे, सब ढूक के लगाए लोग मशीन मारने हमको। मेरा माँ को मारा, हमको मारा है लोग। राजा आचे चोर चोर लोग टीमें आचे जो चोरी छिनतई करे और डायरी में अनेक नाम आचे भी। तो हम लोग वही बोले तेरे को बम मारना है तो अपना गली का पास से जाके छिलो तारा 10 जन 12 जन। অন্যদিকে কলাবাগান এলাকায় ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গীতা দেবী যাদবের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় তাজা বোমা। বিজেপি কাউন্সিলরের অভিযোগ, এলাকায় দুষ্কৃতীদের দাপাদাপি নিয়ে অভিযোগ করতে গেলে পুলিশ তার সঙ্গে দুর্ব্যবহার করে। मारा इसीलिए कि वो काहे बीच में आई है, तुम काहे बीच में आ रही है, तुम हटो यहाँ से, तुम बीजेपी काउंसिलर है। बंदूक कनपट्टी पे भिरा दिया। पुलिस बोल रहा है कि हट जाओ नहीं तो तुमको गोली मार देंगे। পুলিশ সূত্রে পাল্টা দাবি, কারোর সঙ্গে দুর্ব্যবহারের কোনো ঘটনা ঘটেনি। দুষ্কৃতী তাণ্ডবের জেরে ভাটপাড়া পুরসভা পরিচালিত মাতৃসদনেও ভয়ে আসছে না রোগীরা। সোমবারের ঘটনার পর আজকে বুধবার এখানে এসে আমরা দেখতে পাচ্ছি চেয়ার পুরোপুরি খালি। এখানেই কিন্তু পেশেন্টরা বসেন। যেহেতু পেশেন্টরা আসছেন না, ডাক্তার হাসপাতালে নেই, তাই কিন্তু এই পরিষেবা প্রায় পুরোপুরি বন্ধ। যে কাকিনাড়া বাজার সবসময় গমগম করে, দুষ্কৃতী দৌরাত্মের জেরে তাও কার্যত জনশূন্য। পরিস্থিতি তো এখন কি হবে, কখন কি হবে কিছু বোঝা যাচ্ছে না। দুষ্কৃতী দাপাদাপি নিয়ে তৃণমূল বিজেপি চাপানোতর চলছে। রাজু ভিটার ছেলে, সাহেব বলে ছেলে আছে, এদেরকে না ধরা হলে বরাবর এই কাণ্ডটা হবে। সকালবেলা আসছে ট্রেন থেকে নেমে বমগুলি চালাচ্ছে, আবার বিকালে ট্রেন ধরে কমরহাটি চলে যাচ্ছে। পিছনে আন্ডার লিডারশিপ জ্যোতিপ্রিয় মল্লিক। আমি প্রথম বলি যে এমএলএটার নাম কি ওখানকার? অর্জুনের ছেলে। চেয়ারম্যানটাকে অর্জুনের ভাইপো, এমপিটাকে অর্জুন সিং। ভাটপাড়ায় 3 জনা হচ্ছে কন্ট্রোলিং অথরিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলিং অথরিটি। তাহলে তারা শান্তি বিরাজ করবে না তারা অশান্তি করবে? কিছু ক্রিমিনাল যারা ঝাড়খণ্ড, বিহার, ইউপি থেকে এসছে, এরা সব
মজদুর ভবনে রয়েছে ভেতরে। মজদুর ভবন বলে একটা বাড়ি যেখানে অর্জুন অফিসিয়ালি বসে, সেই বাড়ির তলায় প্যারামিলিটারি ঘেরা আছে। দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজি, রাজনৈতিক তরজার মধ্যে ভাটপাড়ায় শান্তি যেন মরীচিকা। সমীরণ পাল, প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। প্রণাদা, প্রশাসনের দায়িত্ব আছে আমি মানছি, কিন্তু দিনের পর দিন একটা জায়গা কলকাতার লাগোয়া সেখানে অশান্তির মুক্তাঞ্চল হয়ে আছে। বাচ্চারা স্কুল যেতে পারছে না, কলেজ বন্ধ, হাসপাতাল, মাতৃসদনের মতো জায়গায় রোগীরা ভয়ে আসতে পারছে না। এই অস্বাভাবিক পরিস্থিতি, এতে কি বিরোধীদের কোনো দায় নেই? আপনার সময় শুরু এখন। দেখুন, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যেটা বললেন, ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতিকারীরা এসে কোথায় আছেন সেটা তিনি জানেন, কিন্তু প্রশাসন তাদেরকে ধরছে না। তার থেকেই বোঝা যাচ্ছে যে প্রশাসন কি চায়। আপনারা জানেন যে কোন প্রশাসন চাইবে যে একজন সাব ইন্সপেক্টর জখম হন? কালকে এই অনুষ্ঠান করা কোন প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসনের মধ্যে সাব ইন্সপেক্টর পশ্চিমবঙ্গের প্রশাসনের অংশ, পশ্চিমবঙ্গের প্রশাসনের মধ্যে অনেক পার্থক্য আছে। আজকে হাইকোর্টের বিচারপতি যেটা বলেছেন যে প্রশাসন এবং দল এক হয়ে গেছে, আজকে প্রশাসন এবং দল এক হয়ে গেছে, সত্যিই তো। তার কারণ আপনারা জানেন যে অর্জুন সিং জয়লাভের পরে এই মুখ্যমন্ত্রী ওইখানে গিয়ে কি বলেছিলেন, বখাটে ছেলেদের দলে টানতে হবে, অনেক সরকারি চাকরি আছে, বখাটে ছেলেদের দেওয়া যাবে। আজকে বখাটে ছেলেরা যদি জানে বোমা মেরে বন্দুক গুছিয়ে গেলে সরকারি চাকরি পেতে পারি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, তারা করবে না কেন? প্রশাসন আর দল এক হয়ে সাব ইন্সপেক্টরকে বোমা মারছে, হচ্ছে তো। যদি প্রশাসন যদি চায় তাহলে এই জিনিস কি বন্ধ করতে পারে না? প্রশাসন আজ অব্দি একবারও সেখানকার নির্বাচিত এমপি কে ডেকেছেন? একবারও কি বলেছেন আসুন কোথায় সমস্যা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করি? একবারও তো করেননি। তার কারণ কি? সর্বদল বৈঠক ডাকলে ভাটপাড়া নিয়ে, কাকিনাড়া নিয়ে আপনারা যাবেন? অবশ্যই যাবে। সেখানকার লোকাল এমপি কেন যাবে না? আমরাও তো চাই, শান্তি চাই। আপনাদের আরেকটা কথা আমি মনে করিয়ে দিই, এই ভাটপাড়া নির্বাচনে হওয়ার পরে যখন গন্ডগোল প্রথম শুরু হয়, রাজ্যের আরেকজন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি একটি কথা বলেছিলেন যে বিজেপিকে ভোট দিলে কি হতে পারে জনগণ এবার বুঝুক। অর্থাৎ যারা এখানে সরকারি প্রশাসন যাদের দেওয়ার কথা, তারা যদি একটি নির্দিষ্ট এলাকায় বিজেপিকে ভোট দিলে তাদেরকে যদি এই অবস্থার পরিস্থিতি তৈরি হতে হয় এবং একজন দায়িত্বপূর্ণ মন্ত্রী যদি সেটা প্রেসের সামনে বলতে পারে, অর্থাৎ যে করেই হোক অর্জুন সিং এর এই যে জয়, এটা ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী মেনে নিতে পারছেন না। ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী মেনে নিতে পারছেন না বলেই আজকে ভাটপাড়ায় এই গন্ডগোল চলছে। মুখ্যমন্ত্রী যদি মনে করেন একদিনের মধ্যে এই পরিস্থিতি শান্ত হয়ে যেতে পারে। এটা শেষ বাক্যটার সঙ্গে আমি একমত যে প্রশাসন এবং প্রশাসনের সর্বোচ্চ কর্তা যদি মনে করেন যে একদিনের মধ্যে গন্ডগোলের ওপর নিয়ন্ত্রণ পাওয়া যাবে, তাহলে যে কোনো জায়গায়, কলকাতার লাগোয়া একটা জায়গায় এভাবে দিনের পর দিন নিঃসন্দেহে অশান্তির মুক্তাঞ্চল হয়ে যেত না। আমরা শুধু এইটুকু আশা করতে পারি যে মাতৃসদন, স্কুল, কলেজ, স্বাভাবিক মানুষের জীবনযাত্রা সেটা যেন স্বাভাবিক হয়, একেবারে স্বাভাবিক ছন্দে ফেরে, যেমন ছিল লোকসভা ভোটের কয়েক সপ্তাহ আগে পর্যন্ত। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। পার্থপ্রতিম বিশ্বাস এবং বিশ্বনাথ চক্রবর্তীকে ডেকে নেব এবং আপনাদের সামনে আরেকটা বিষয়ে আসবো। কি বিষয়? বিষয়টা যে নিজেদের দলে থেকে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাশে দাঁড়াতে হবে। কে বলছেন? সিপিএম বিধায়ক, এই স্টুডিওতেও বারবার যিনি আসেন, তন্ময় ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র। কি বলছেন তারা জানবো এবং তারপর এই নিয়ে শৃঙ্খলাবদ্ধ দল সিপিআইএম কি ভাবছে পার্থবাবুর কাছে জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো অন্তত। আগে খবরটা। 2009-এর লোকসভা ও 2011-র বিধানসভা ভোটে কংগ্রেস তৃণমূল জোট দেখেছে রাজ্য। 2016-র বিধানসভা ভোটে জোট বেঁধেছে সিপিএম কংগ্রেস। কিন্তু ভবিষ্যতে বিজেপির মোকাবিলা করতে কি কখনো এক ছাতার তলায় আসতে পারে এই তিন দল? বিজেপির বাড়বাড়ন্ত আটকাতে হাত ধরতে পারে সিপিএম তৃণমূল কংগ্রেস? সিপিএম ও কংগ্রেসের অন্দরে কেউ কেউ কিন্তু এখন থেকেই পরোক্ষে এমনই দাবি তুলতে শুরু করেছেন। রাজনীতিতে অস্পৃশ্যতার স্থান কোথায়? আমি বলেছি যে গৌতম দেব বলেছেন, এটা প্রথম কথা নয়। এই একই কথা লেনিন বলেছেন, স্তালিন বলেছেন, মাও সেতুং বলেছেন, নিজেদের জীবনে করে দেখিয়েছেন। এমন ঘটনা ঘটে যে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে কিছু মানুষ কাউকে ধরে মারছে, আমি সেখানে তার প্রতিবাদ করব। এই প্রতিবাদটা যদি কোনো তৃণমূলের নেতা বা মন্ত্রী করতে আসেন, আমি তার সঙ্গে থেকেই প্রতিবাদ করব।
অতীতের ভুলকে সংশোধন করে আমাদের এগোনো উচিত ভবিষ্যতের ঠিককে নির্ধারণ করার জন্য। এখানে বিজেপির বিরোধিতাকে সর্বাত্মক করবার জন্য প্রয়োজনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাহায্য সহযোগিতার এবং রেসিপ্রোকাল একটা রিলেশনশিপ গড়ে ওঠা যেতে পারে। তৃণমূল কংগ্রেসকে অস্পৃশ্য ভাবার কোনো কারণ নেই। যদিও সিপিএমের শীর্ষ নেতৃত্ব যে বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সঙ্গে একযোগে পথ চলার সম্পূর্ণ বিরোধী তা কয়েকদিন আগেই স্পষ্ট করে দিয়েছেন সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, বাংলায় যারা বিজেপিকে জমি তৈরি করতে সাহায্য করেছে, যাদের হাতে আমাদের এত কর্মী খুন হয়েছেন এবং অনেককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে কিভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে? তার চেয়েও বড় কথা, বাংলার মানুষের বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে। আমরা তৃণমূলের পাশে গিয়ে দাঁড়ালে তার পুরো রাজনৈতিক ফায়দা বিজেপি পাবে। তবে এরই সঙ্গে ইয়েচুরি সংযোজন, তৃণমূল নেত্রী কখনো নিজের ভুল স্বীকার করে নিলে আমাদের ভাবনা বদলানোর কথা ভাবা যাবে। কুমিরকে ঠেকাতে গিয়ে হাঙরকে ডেকে আনা, এই দুটোর আক্রমণিত করতে হবে শেষ পর্যন্ত। এটা পথ না, এই পথ হচ্ছে বিকল্পের যে ভাবনা, তাকে সামনে রেখে প্রকৃত যারা লড়াই করছেন মানুষের স্বার্থে, নিজেদের স্বার্থে ভাবেন না, এদেরকে সংহত করে সংগঠিত করে সামনের দিকে এগিয়ে যাওয়া। বঙ্গ রাজনীতির জোট জল্পনায় নতুন সমীকরণ উস্কে দিলেন তন্ময় ভট্টাচার্য এবং ওমপ্রকাশ মিশ্র। বিজেপিকে আটকাতে তারা কার্যত বুঝিয়ে দিলেন প্রয়োজনে হাত ধরা যেতে পারে তৃণমূলের সঙ্গে। দুই নেতার দুই দল অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসে এই নতুন ভাবনা কতটা সঞ্চারিত হয় এখন সেটাই দেখার। তৃণমূল অবশ্য এখন থেকেই কংগ্রেস সিপিএমকে স্বাগত জানিয়েছে। মুখ্যমন্ত্রী বা দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 19শে জানুয়ারি সমস্ত বিজেপি বিরোধী বা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একই মঞ্চ তৈরি করেছিলেন। সেটা যে কোনো কারণেই হোক ইলেকশনে একত্রিত থাকতে পারেনি। পশ্চিমবাংলার বুকে বিজেপিকে আটকাতে আমার মনে হয় যারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে চান তারা সবাই একত্রিত আসুন। এ নিয়ে বিজেপির গলায় আবার কটাক্ষের সুর। পশ্চিমবঙ্গে তো বোঝা যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকানোর জন্যে যারা ক্ষমতার দোরগোড়ায় এসে গেছে তার জন্য আবার একটা মিনি মহাজোটের কথা ভাবা হচ্ছে। আর সেই মিনি মহাজোটে কারা কারা আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল। 2 বছর পর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে অবশ্য বহু সমীকরণই পাল্টে যেতে পারে। তাই শেষ পর্যন্ত কে কার সঙ্গে যায় সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। পাঠাও কিছু ভোটার বলতে পারেন যে একই কথা শুনি আজ মন্থরার মুখে। কোনটা পার্টি লাইন সেটা বুঝতে মনে হচ্ছে আরেকটা পলিট ব্যুরো রাখতে হবে। কেন এই কথা বলছি? যে তন্ময় ভট্টাচার্য কি বললেন দর্শকরা শুনলেন, আনিসুর রহমানও নাকি একই মত পোষণ করেন। ওদিকে সীতারাম ইয়েচুরি তিনি বলছেন এ রাজ্যে বিজেপিকে তৃণমূল বাড়িয়েছে, তৃণমূলের সঙ্গে যাওয়ার প্রশ্ন নেই। মানিক সরকার কাল এসে বললেন কুমিরকে ঠেকাতে গিয়ে হাঙর ডাকবো না। আমি বলছি সিপিএম তো খুব ডিসিপ্লিন পার্টি, হতে পারে 7.5% ভোটের পার্সেন্টেজ নেমে গেছে, কিন্তু বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাশে দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা নিয়ে এত মতভেদ। কোনটা আসল পার্টি লাইন? আপনার সময় শুরু এখন। তো যে কোনো পার্টির পার্টি লাইন মূলত প্রকাশ পায় তার মুখপত্রে। সেটা যাদের কনফিউশন আছে গণশক্তি দেখবেন রোজ, তাহলে বুঝতে পারবেন যে পার্টি লাইনটা কি। এখানে হচ্ছে যে আমি আপনাকে বলতে পারি যে ইম্পর্টেন্ট পার্ট যে দলের নেতা যদি বা বিধায়ক বা সাংসদ যদি পার্টি লাইন না মানে নিজের জায়গায় নিশ্চয়ই পার্টি ব্যবস্থা নেওয়ার একটা দায় থাকে। সেটা নিশ্চয়ই ভবিষ্যৎ দেখবেন আপনারা। অতীতে এরকম অনেক ব্যবস্থা হয়েছে, আপনার স্টুডিওতে এসে যারা অনেক রকম বলে গেছেন সেরকম ব্যবস্থা হয়েছে তাদের বিরুদ্ধে। আমি বলছি যে এক্ষেত্রে ইম্পর্টেন্ট সমালোচনা হুমকি। আমার কথা হচ্ছে যে সমালোচনা না হুমকি। না না না, আমি তো বললাম যে এটা আপনি যেভাবে দেখতে চান এটা আপনি সেভাবেই দেখতে পারেন এই শব্দটাকে। আমি বলছি যে যখন আস্থা ভোট বা অনাস্থা ভোট নিয়ে আলোচনা হচ্ছিল আমার আগের পর্যায়ে, আমি বলছি যে সেখানেও আদালতের অবজারভেশন ইম্পর্টেন্ট যে কিভাবে অনাস্থা ভোট পরিচালিত হচ্ছে। আস্থা ভোটটাও কি খুব ডিফারেন্ট ছিল? আমি বলছি এ রাজ্যে মানুষের আস্থা অর্জনের যে চেষ্টা শাসক হিসেবে তৃণমূল গোটা পঞ্চায়েত থেকে পৌরসভা পর্যন্ত করেছেন, আমি বললাম যে সেটাও এরকম একটা আনহেলদি ব্যবস্থার মধ্যে দিয়ে এই আস্থা অর্জন করেছিলেন তারা, আস্থা ভোট। আমি বলছি তার থেকে বিজেপি কি কোথাও আলাদা? আমি বলছি যে এখানে যেভাবে 34% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় গেল, একইভাবে 84% ত্রিপুরায় গেল। আমি বলছি যে আসলে বিজেপি দ্য পার্টি উইথ নো ডিফারেন্স উইথ তৃণমূল। ফলে যারা মনে করছেন যে তৃণমূলকে টাইট দিতে গিয়ে বিজেপিকে আমি নিয়ে আসতে চাই, এবং এখানে ওই উদাহরণটাই প্রযোজ্য যে কুমির তো এসছে, কুমির তাড়ানোর জন্য হাঙর নিয়ে আসার দরকার হয় না, দুটোই ইকুয়ালি বিপজ্জনক।
আমি বলছি এই জায়গা থেকে দাঁড়িয়ে যে তৃণমূলের গোটা দলটা ভেঙে গেল ত্রিপুরায় এবং তারা রাতারাতি বিজেপিতে পাল্টে গেল, আমি বলছি এখন তৃণমূল এখানে ভঙ্গুর একটা দল, তারাও রোজ একটা একটা করে সেই সব্যসাচী বাবু অব্দি লাস্ট এসে দাঁড়িয়েছেন, কে আগে করিবে প্রাণ তার জন্য তৃণমূলের দিকে বিজেপির দিকে ছুটছে। আমি বলছি এরকম একটা পার্টিকে আপনি যদি বলেন যে যারা প্রতিদিন যে কে তৃণমূলে আছে কে বিজেপিতে আছে, কে আস্থার এদিকে আছে কে অনাস্থার ওদিকে আছে, এটাই বোঝা যাচ্ছে না, তাহলে সেখানে দাঁড়িয়ে তৃণমূল গত 1.5 বছরে কিন্তু প্রচুর বামপন্থী নেতাকেও দেখা গেছে কোন দিকে আছে বোঝা যাচ্ছে না, তারপর দেখা গেল তৃণমূল। না তারা তাহলে তাদের বামপন্থা বোঝার সীমাবদ্ধতা, আমি বলছি এটা অসুবিধা নেই, তারা একসময় বামপন্থী ছিলেন। আমি বললাম যে বিকল্প বামপন্থার পথ হচ্ছে এখনকার পথ, যেখানে দাঁড়িয়ে না তৃণমূল না বিজেপি, এটা আমাদের রাজ্যের পক্ষে কোনোটাই হচ্ছে ভালো নয়, মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন। এবং না হলে আরএসএস সমদূরত্ব না, কোথাও একটু বেশি কোথাও একটু না, আমি বললাম যে আপনি যদি বলেন যে মানে কুমির এবং হাঙর, আপনি যদি বলেন ফ্রাইং প্যান এবং আপনি যদি বলেন আগুন, কোনো জ্বলন্ত আগুন, এর মধ্যে তো মৃত্যু কেবলমাত্র, আর অন্য কিছু তো নেই। পার্থবাবুর সময় শেষ যে বাক্যটা বললেন সেটা বুদ্ধদেব ভট্টাচার্য তার শেষ লেখায় একেবারে সেই উদাহরণটা এনেছেন। আমি বিশ্বনাথ বাবুর কাছে যাব, কিন্তু তার আগে কাটমানি, যে শব্দবন্ধটা অন্তত 2 মাস ধরে রাজ্য রাজনীতিতে সব থেকে বেশি তোলপাড় ফেলেছে, সেই কাটমানি আজ উচ্চারিত হলো কলকাতা হাইকোর্টের এজলাসেও। ঠিক কী প্রসঙ্গে হলো এবং কোথাও তিক্ত একটা বাদানুবাদের পরিস্থিতি তৈরি হলো কিনা, সেই খবরটা দেখে নেব। দেখুন, বিধানসভা থেকে শুরু করে লোকসভা সর্বত্রই উঠেছে কাটমানি প্রসঙ্গ। এবার কাটমানি প্রসঙ্গ উঠল কলকাতা হাইকোর্টেও। বুধবার কলকাতা হাইকোর্টে বিধাননগর পুরসভা সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। সেই সময় মঙ্গলবার বনগা পুরসভায় অনাস্থা ভোটের বিশৃঙ্খলার ঘটনা উল্লেখ করে রাজ্যের শাসক দলের সমালোচনা করেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এরপর তিনি মন্তব্য করেন, মানুষ একজনকে ভোট দিয়ে পাঠায় আর তারা দলবদল করে, এরা দেশ গঠন করবে? ঠিক সেই সময় এজলাসে উপস্থিত তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, বলতে হলে সব ঘটনা নিয়েই বলতে হবে। বার অ্যাসোসিয়েশনের ভোটে 20 লক্ষ টাকা খরচ করেছে বিজেপি। বহু বিচারপতি সল্টলেকে জমি পেয়েছেন, আমি জানি, নাম বলবো? বিচারপতি নিয়োগ কিভাবে হয় জানা আছে, বলবো? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় পাল্টা বলেন, বহু প্রজন্ম ধরে এই প্রতিষ্ঠানে আছি, আমরাও সব জানি, কিন্তু কেউ 10 বছর এই পেশার সঙ্গে যুক্ত নয়, অথচ হাইকোর্টের গুরুত্বপূর্ণ পদ দখল করে আছেন। কার কার সম্পত্তি কিভাবে বাড়ছে আমার জানা আছে। প্রজন্মের পর প্রজন্ম আমরা এই পেশার সঙ্গে যুক্ত। আমিও আমার পূর্বপুরুষ এবং পূর্বসূরীরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছি। আমি এবং প্রবীণ আইনজীবীরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছি এবং করছি। আমি কাউকে ভয় পাই না। আর কথা বলতে গিয়ে বিচারপতি কাটমানির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, কিছু লোক দিতে পছন্দ করে, কিছু লোক নিতে, তাই কাটমানির কনসেপ্ট। এরপরই বিচারপতি এজলাস ছেড়ে তার চেম্বারে চলে যান। এজলাস থেকে বেরিয়ে গিয়েও অবশ্যই ফিরে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে গোটা ঘটনায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের কাছে দুঃখ প্রকাশ করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও এ নিয়ে শাসক দলের সমালোচনায় সরব কংগ্রেস ও বিজেপি। হাইকোর্টের একজন জাস্টিস তার চেয়ারে বসে তির্যক মন্তব্য করছেন একজন তৃণমূলের নেতার কাছে, যে তাই জন্যেই এই কাটমানি কনসেপ্ট। এর থেকে লজ্জাটা কার বলুন তো? কাটমানির কাজটা করে সারা বাংলার লোকের মুখে এই কাটমানির লজ্জাটাকে লেপে দিচ্ছেন। এটা সত্যি সত্যি দুর্ভাগ্যজনক। আমি তো বারবার করে মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনি একটা কমিটি তৈরি করুন, যে কমিটির প্রত্যেকটা পলিটিশিয়ান যাদের সম্বন্ধে অভিযোগ আসবে তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং পারিপার্শ্বিক সম্পত্তির হিসেব নেওয়া। এই প্রসঙ্গে অবশ্য বেশি কিছু বলতে নারাজ তৃণমূল। এটা বিচারপতির অবজারভেশন, দেওয়া এবং নেওয়া দুটোই তো অপরাধ। উনি সেই কথাই, হয়তো আমি তো ছিলাম না ইজলাসে সেই সময় উপস্থিত, দেওয়া এবং নেওয়া দুটোই তো অপরাধ। এদিকে হাইকোর্টে যেদিন কাটমানি প্রসঙ্গ উঠল, সেদিন কাটমানি ইস্যুতে যুব কংগ্রেসের লালবাজার অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শুধু কাটমানি ফেরত দিলেই হবে না, অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। এই দাবিতে এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল ছিল যুব কংগ্রেসের। ফিয়ার্স লেনের কাছে যুব কংগ্রেসের মিছিল আটকে দেয় পুলিশ। শুরু হয় পুলিশ ও যুব কংগ্রেস কর্মীদের মধ্যে প্রবল ধস্তাধস্তি। কাটমানির পয়সা ভাবে দিতে হবে,
কাটমানি যে আমরা দাবি করেছি ইউথ কংগ্রেস, মমতা ব্যানার্জি সরকারকে বাপাস দিতে হবে। একসময় পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যান যুব কংগ্রেস কর্মীরা। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বিশ্বনাথবাবুর কাছে আসবো। বিশ্বনাথবাবু, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ও যদি কারুর পছন্দ না হয় তিনি সমালোচনা করতে পারেন। গণতান্ত্রিক এই রাষ্ট্রে তার কোনো অসুবিধে নেই, শুধু রায়ের পেছনে কোনো মোটিভ আছে, কোনো ম্যালিস থেকে এই রায় দেওয়া আছে, এই ধরনের মন্তব্য করা যায় না। আজকে প্রকাশ্যে এজলাসে যে জিনিসটা হলো, কোথাও একটা, অবশ্য কল্যাণবাবু এটা উল্লেখ করা দরকার, পরে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন, কিন্তু অনভিপ্রেত কোথাও এই ধরনের ঘটনায় বিচার বিভাগের মর্যাদা যেটা, সেটা ক্ষুণ্ণ হয়। দেখুন, মানে আমি বিচার প্রার্থী, আমি বিচারপতিদের সম্পর্কে কমেন্ট করছি, এটা খুব সভ্য সমাজে সারা পৃথিবী জুড়ে কোথাও আছে বলে আমি অন্তত জানি না। মানে আমি বিচার প্রার্থী, আবার আমি বিচারকদের সম্পর্কে কমেন্ট করছি এজলাসে দাঁড়িয়ে, এটা পৃথিবীর ইতিহাসে খুব কমই হয়েছে বলে আমি মনে করি। আজকে রিয়ারেস্ট অফ দ্য রিয়ার ঘটনাটা ঘটলো। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি হিসাবে কিন্তু বারবার বিতর্কিত। এই নয় যে আজকে হঠাৎ করে, অতীতেও বুদ্ধবাবুকে নিয়ে মন্তব্য থেকে শুরু করে নানা সময় তার যে মানে একটা উগ্র ভাব, একটা মানে সবসময় গাজওয়ারি একটা রাজনীতি, এটা কিন্তু আমরা বারবার দেখেছি, মানে যেটা সুস্থ রাজনীতির সাথে সম্পর্কিত। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে বিধানসভা লোকসভা থেকেও যেভাবে আজকে অন্ততপক্ষে কলকাতা হাইকোর্টের বিচারপতির মুখে কাটমানি আমরা শুনলাম, এটা একটা আলাদা তাৎপর্য বহন করে। এতদিন পর্যন্ত পলিটিক্যাল লিগ্যাল জায়গাগুলোতে কেবলমাত্র এটা ঘুরপাক ছিল, কিন্তু আজকে মানে আদালতের দোরগোড়ে চলে এসেছে। মাননীয় বিচারপতি বলছেন কিছু লোক দিতে পছন্দ করে আর কিছু লোক নিতে। আমি ওই কারণে বলছি যে বিচারপতির কাছে আসা মুখ দিয়ে বেরোনো মানে আলাদা তাৎপর্য বহন করে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য কাটমানির বিষয়টাকে এনেছেন কিনা আমি জানি না। আমি জানি না প্রশান্ত কিশোরের পরামর্শ অনুযায়ী, তার পরামর্শ অনুযায়ী তিনি কাটমানি ইস্যুটাকে ময়দানে এনেছেন কিনা নির্বাচনে ভরাডুবির পর আমি জানি না। কিন্তু সামগ্রিকভাবে যে চেহারাটা কাটমানি নিচ্ছে, এটা কিন্তু একটা জন আন্দোলনের মতন রূপ নিচ্ছে। এখন কিন্তু সাধারণ মানুষও প্রশ্ন তুলছে যে আর কত আমরা ভুক্তভোগী হব। মানে এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় নাও করতেন, নাটকীয়ভাবে এটাকে নাও আনতেন, তাহলেও কিন্তু গত 8-10 বছরের মানুষের যে অভিজ্ঞতা, শুধু আপনার স্টুডিওতে আমি বলছি যে কাটমানি নিয়ে আপনার স্টুডিওতে আমি নিজে ব্যক্তিগতভাবে 100-র উপর মানে শো করেছি, যেখানে কাটমানি ইস্যু ছিল। ফলে কাটমানিতে মানুষ এতটাই মানে ভুক্তভোগী ছিল, হয়তো মানে বাস্ট হয়ে বেরিয়ে আসতো, জন আন্দোলনের রূপ নিতই। মমতা বন্দ্যোপাধ্যায় চাক বা না চাক, এটা গণ আন্দোলনের রূপ মানে নিতই। মানে আজকে যে অবস্থানটা আমরা দেখছি, বিশেষ করে আদালতের বিচারপতির মুখ থেকে বেরোনোর পরে, এর কিন্তু একটা আলাদা সিগনিফিকেন্ট অন্ততপক্ষে আমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ বিশ্বনাথ বাবু। কাটমানি নিয়ে আমাদের এতক্ষণ ধরে এত আলোচনা হচ্ছে, আর এখন সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টিভি আঙ্গিকে। কাটমানি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য রাজনীতি দিয়ে একদম টকবক করে ফুটছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এমনকি কলকাতা হাইকোর্টে আজ এই প্রসঙ্গ উঠেছে, তাও দেখলেন আপনারা। অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য অত্যন্ত ইতিবাচক এবং সাহসী ছিল, কিন্তু কাটমানি ফেরানোর বার্তা দিয়ে তিনি যে প্যান্ডোরার বাক্স খুলে ফেলেছেন, তাতে বিড়ম্বনায় শাসক দলই। হ্যামলিনের বাসিওলা সেই বিখ্যাত গল্পের ছায়ায় আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। দেখুন, হাসুন, তবে ওই পুরনো শর্ত। কেস দেবেন না প্লিজ, দেখুন। কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ। সমস্ত বেআইনি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাবে রাষ্ট্র, একথা অমিত শাহ আজকে ঘোষণা করলেন এবং বললেন যে শুধু এটা আসাম কিংবা ত্রিপুরার ফেনোমেনন নয়, গোটা দেশ জুড়ে এটা লাগু হবে। দেখুন, देश की इंच इंच जमीन पर अवैध प्रवासी जितने भी रहते हैं, घुसपैठिए जितने भी रहते हैं, इनको हम आइडेंटिफाई करने वाले हैं और इंटरनेशनल कानून के तहत इनको डिपोर्ट करें। কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বুধবার একেবারে রাজ্যসভায় দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার মানে কার্যত স্পষ্ট, আগামী দিনে সারা দেশে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি চালু করতে চলেছে মোদী সরকার। তেমনটা হলে বাদ যাবে না পশ্চিমবঙ্গ। এই নিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। তুমি চলে যাও, তুমি থাকো, বারবার ধরে লিস্ট হচ্ছে, বারবার ধরে ভুল হচ্ছে, আর বারবার ধরে মানুষের কষ্ট হচ্ছে, এটা তো ঠিক কথা নয়। তাই মানবিক দৃষ্টিভঙ্গি একটা সরকারের যদি হারিয়ে যায়, সে অনেক কথা বলতে পারে। বুধবার সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলী রাজ্যসভায় প্রশ্ন করেন, অন্যান্য রাজ্যেও কি জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি কার্যকর করা হবে? উত্তর দিতে গিয়ে মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি হুঁশিয়ারি দেন, ভারতের ইঞ্চি ইঞ্চি জমি থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে ফেরত পাঠাবে তাদের সরকার। एनआरसी अभी जो आसाम के अंदर है, आसाम एकॉर्ड का एक पार्ट है। जिस घोषणा पत्र के आधार पर ये सरकार चुनकर आई है, वो घोषणा पत्र का भी हिस्सा है। देश की इंच इंच जमीन पर अवैध प्रवासी जितने भी रहते हैं, घुसपैठिए जितने भी रहते हैं, इनको हम आइडेंटिफाई करने वाले हैं और इंटरनेशनल कानून के तहत इनको डिपोर्ट करें। অমিত শাহ যেভাবে সারা দেশের কথা বলেছেন তা শুনে অনেকে বলছেন তাহলে পশ্চিমবঙ্গেও আগামী দিনে এনআরসি কার্যকর করা হবে। এই হুঁশিয়ারি অবশ্য লোকসভা ভোটের আগেই বাংলা এসে অমিত শাহ দিয়ে গিয়েছেন। बंगाल के अंदर हम एनआरसी लेकर आएंगे और एक एक घुसपैठियों को चुन चुन कर निकालने का काम ये भारतीय जनता पार्टी की सरकार करेगी। পর্যবেক্ষকদের মতে মোদী সরকার যে এনআরসি নিয়ে সেই অবস্থানে অনড়, তাই রাজ্যসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন অমিত শাহ। বাইরে থেকে বেশ কিছু লোক চলে আসবে, তারা ইনফিলট্রেটার, অনুপ্রবেশকারী, তারা এক রুটি রুজিতে ভাগ বসাবে এবং তাদের একটা অংশ ভারত বিরোধী কার্যকলাপে অংশ নেবে। সেটাকে মেনে নেওয়া যায় না, পৃথিবীর কোনো দেশেই মেনে নেয় না। এই সমস্ত কারণে এনআরসি চালু করা দরকার। আমরা আসামে এর একটা রূপ দেখেছি, দেশের রাষ্ট্রপতির পরিবারের ফখরুদ্দিন আলী আহমেদের নাম নেই, তো ওটাকে যদি আমি মাইক্রো ধরি, তার দেশব্যাপী তার একটা ম্যাক্রো ওই ইয়েতেই হবে না। তো অনুপ্রবেশের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সঙ্গে অন্যদের মেলে না। গোলওয়ালকারের ভারতবর্ষ একটা সৃষ্টি করার যে প্রচেষ্টা দীর্ঘদিনের, সেটারই আমরা একটা প্রয়াস দেখছি। তৃণমূল বিজেপি টানাপোড়েনের মধ্যে জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে সরব হয়েছে কংগ্রেসও। অমিত শাহ ঘোষণা করে তিনি খালাস হলেন ঠিকই, সেখানে আসামে এনআরসি নিয়ে লাজে গোবরে হয়েছে, আর সারা ভারতবর্ষে এনআরসি চালু। গত বছর বিজেপি শাসিত অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি চূড়ান্ত খসড়া থেকে নাম বাদ যাওয়ায় আতান্তরে পড়েন প্রায় 40 লক্ষ মানুষ, যার মধ্যে সিংহভাগই ছিলেন বাঙালি। বর্তমানে সুপ্রিম কোর্টের নজরদারিতে অসমে এনআরসির খসড়া সংশোধনের কাজ চলছে। এই তালিকা প্রকাশের চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয়েছে 31শে জুলাই। জাতীয় নাগরিকপঞ্জি ঘিরে যখন অসমে লক্ষ লক্ষ মানুষ ভিটে মাটি ছাড়া হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন, তখন অমিত শাহের হুঁশিয়ারি এবার সারা দেশে জাতীয় নাগরিকপঞ্জি চালুর জল্পনা জোরালো করল। এবিপি আনন্দ। শোনবাবু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও একবার স্পষ্ট করে দিয়েছেন যে এনআরসি লাগু হবে এবং শুধু আসাম বা ত্রিপুরায় নয়, গোটা দেশে। না, আপনি একটু আগে বলছিলেন না যে হুমকির কথা, পার্থদাকে একটু আগে বলছিলেন না, এটা কিন্তু পিওর হুমকি, মানে চরম ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। আপনার মনে আছে নিশ্চয়ই যে আসামে এনআরসির যে খসড়া তালিকা যখন প্রকাশিত হলো, তিনি একবারে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন ঘুষপেটিয়া, যেটা বলা যায় না। আমার কথা হচ্ছে খুব আশ্চর্য, আমরা তো বিচার ব্যবস্থা নিয়ে এত কথা বলছি না, কিন্তু যারা বাইরে থেকে হাইকোর্ট নিয়ে এত কথা বলছি, দেশের মধ্যে ঢুকেছে তাদের কি বলবেন? আমি বলছি সুপ্রিম কোর্টের নির্দেশে তো এই এনআরসিটা হচ্ছে, তাদের দেখাশোনা। তাহলে সুপ্রিম কোর্টের ব্যবস্থা নেওয়া উচিত ছিল না?
অমিত শাহ তো একাধিক জায়গায় ঘুষপেটিয়া শব্দটাকে ব্যবহার করেছেন, যখন ফাইনাল তালিকা তৈরি হয়নি। ফাইনাল তালিকা তৈরি হলে তবে আপনি বলতে পারেন তারা ঘুষপেটিয়া। তার আগে যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকাকে বলা কিন্তু হচ্ছে আদর্শগতভাবে তাহলে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠালে আপনার কিছু বলার নেই। আমার কথা হচ্ছে অনুপ্রবেশকারীদের সংজ্ঞা পাল্টে গেছে। আজকে সারা পৃথিবী জুড়ে আপনি আজকে ইউরোপের দিকে তাকান, যেভাবে সিরিয়া ওইসব জায়গা থেকে যেভাবে মানুষ সেখানে চলে যাচ্ছেন, মানে জীবন বাঁচাতে তারা চলে যাচ্ছেন, সেই দেশ কিন্তু দরজা খুলে দিয়েছে। আজকে আমরা ভারতবর্ষ দরজা খোলার জায়গায় আমরা দরজা বন্ধ করছি, সামনে এগোচ্ছে না পেছচ্ছে। আজকে আধুনিক ভারত আরো বেশি করে মানবিকতার নিদর্শন রাখবে। স্বাভাবিক আছে। মমতা ব্যানার্জি নিজেই তো বলছেন যে দেখুন গতকাল দেখলেন বনগাঁয় যেটা বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে এসে হামলা করলো। তারপরে কি দেখলাম আমরা নির্বাচনের সময় বাংলাদেশি অ্যাক্টর এসে এখানে প্রচার করছে তৃণমূলের। তারপর আমরা কি দেখছি রোহিঙ্গারা, বলতে দেবেন আপনি আরাবুলের সঙ্গে আমরা জানি। তারপরে দেখলাম আমরা কি রোহিঙ্গারা এখানে এসে বসবাস করছে যারা ইসিসের সাথে যুক্ত। সুতরাং পশ্চিমবঙ্গের বিষয়টা আলাদা। দেখুন অমিত শাহজি একদম স্পষ্ট ভাষায় বলেছে, আর আমাদের এর আগেও ছিল 3D, ডিটেকশন, ডিলিশন, ডিপোর্টেশন। একদম প্রথমে চিহ্নিতকরণ, তারপর ভোটার লিস্ট থেকে নাম কাটো, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে নাম কাটো, আইন মেনে অন্য দেশে ফেরত পাঠিয়ে দাও। আপনি আমার সাথে একমত নন সুমনদা? অন্য দেশের নাগরিক এসে আমার দেশে সুযোগ ভোগ করবে, অন্য দেশের নাগরিক এসে আমার দেশে কে জিতবে কে হারবে তার সিদ্ধান্ত নেবে, এটা সুমনদারা মেনে নিতে পারে, ভারতীয় জনতা পার্টি মানবে না। রাহুল, অমিত শাহ কি স্বরাষ্ট্রমন্ত্রী না তিনি বিজেপি সভাপতি? আপনি ধরুন আসাদুদ্দিন একবারের জন্য কিন্তু কে অবৈধ অনুপ্রবেশকারী যার কথা তুমি বলছো তার সমর্থনে কথা আমি এক মিনিট বলি, আমি একটা সেকেন্ড বলি ভাই, আরে মুশকিল আছে, আমি একটা কথা বলবো এই বলো ভাই, এই অনুপ্রবেশকারী রাজনৈতিক জীবন অনুপ্রবেশ কথা অনুপ্রবেশকারী অনুপ্রবেশ দেয় না ভাই, আচ্ছা প্লিজ শোনা ভাই কি বলছি কি আমি একটা জিনিস দুটো জিনিস বলবো। এক, প্রাথমিকভাবে অনুপ্রবেশকারী শব্দটার মধ্যে যে সেন্সেশন আছে সেটা দল হিসেবে বিজেপি তার প্রথম ঠিক করা উচিত যে তার মধ্যে যে অনুপ্রবেশ ঘটছে আমাদের রাজ্যে অন্তত সেটাকে আটকানোর মতো অবস্থায় তারা আছে কিনা, মানে তৃণমূলের যে অনুপ্রবেশ বিজেপিতে ঘটছে। তারপরে তো আমি বলবো সীমান্তের অনুপ্রবেশের কথাটা তারা আটকাবেন। আমি বলছি সেখানে দাঁড়িয়ে মুশকিলটা হচ্ছে যে বিজেপিও শরণার্থীদের মধ্যে যে ডিভিশনটা দেখতে চান, যে ওখানে হচ্ছে যে হিন্দু শরণার্থী মুসলমান শরণার্থী, আনফর্চুনেটলি শরণার্থীদের অনুপ্রবেশকারী এবং অবৈধ বানানোর যে চেষ্টাটা চলছে ছলে বলে কৌশলে, আসানো যে ঘটনাটা ঘটেছে বা ঘটছে এখনো পর্যন্ত, জীবিত মানুষ সেনায় কাজ করছেন তাকে মৃত বলে দেখানো হচ্ছে, সে নেই। আমি বলছি যদি এই পদ্ধতিতে দেশের নাগরিকত্ব চিহ্নিত করা হয় তাহলে আমি বলবো যে এটা দেশের পক্ষে আমি বললাম যে আমি তো থাকতে পারে, আমি তো বললাম তো শারীরিক ক্ষতি হবে না। রাজনৈতিক অনুপ্রবেশের বেলায় ফিরতে হবে, বিজেপি থেকে তৃণমূল বা তৃণমূল থেকে বিজেপি। এখন অবশ্য নীতি নাকি পরিবর্তন হয়েছে, কেন কিভাবে নীতির পরিবর্তন হলো এবং আদৌ হয়েছে কিনা সে প্রশ্ন অবশ্য উঠছে। দেখুন, বিধায়ক কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সম্প্রতি তৃণমূল ছেড়ে যারাই বিজেপিতে গিয়েছেন তাদেরই যোগদান পর্ব হয়েছে দিল্লিতে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে তাদের দলে নেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতারা। কিন্তু এবার সম্ভবত এই ধারায় ছেদ করতে চলেছে, তাও একেবারে বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে। সূত্রের দাবি, রাজ্য নেতৃত্বকে এড়িয়ে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যারা জেলায় কাজ করবে, যারা পঞ্চায়েতে কাজ করবে, তাদের সংযুক্তিকরণ সেই লেভেলেই হওয়া বাঞ্ছনীয় এবং হওয়া উচিত। সেটাই এখনকার সময় আবার মনে করিয়ে দেওয়া হয়েছে। স্টেট লেভেল যারা আসবেন তারা স্টেটে জয়েন করবেন, এবং যারা স্টেটেরও টপ লিডার সেরকম বিশেষ ক্ষেত্রে হয়তো দিল্লি ইন্টারভেন করতে পারেন।
পর্যবেক্ষকদের একাংশের মতে মূলত মুকুল রায়ের হাত ধরে যারা বিজেপিতে যাচ্ছেন তাদেরই যোগদানের জন্য দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এই নির্দেশ পরোক্ষে মুকুল এবং তার শিবিরের উদ্দেশ্যে একটা বার্তা হতে পারে। দল একটা যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তো সেটা দলীয় সিদ্ধান্ত সবাইকেই মানতে হবে, এ নিয়ে অন্য কোনো ব্যাপার নেই। পর্যবেক্ষকদের অপর অংশ মনে করছে এই সিদ্ধান্তের নেপথ্যে আরেকটা কারণ থাকতে পারে। সম্প্রতি দিল্লির দপ্তরে গিয়ে বিজেপিতে যোগ দেবার পর গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছেন কয়েকজন। লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম বিজেপিতে যোগ দেবার পর দলের একাংশ কার্যত বিদ্রোহ ঘোষণা করেন। হালিশহর কাঁচরাপাড়া পুরসভার কাউন্সিলররা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেবার পরও আবার তৃণমূলে ফিরে গিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের 3 তৃণমূল সদস্য দিল্লিতে বিজেপিতে যোগদানের পর আবার পুরনো দল তৃণমূলে চলে গিয়েছেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এইসব ঘটনায় অস্বস্তি রাজ সরাসরি গিয়ে লাগছে সদর দপ্তরের দেওয়ালে। তা এড়াতে এই সিদ্ধান্ত, যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ওরা কাকে নিল না নিল এতে কিছু যায় আসে না, কারণ ইতিমধ্যেই আমরা যাদের যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম বা যাদেরকে আমরা দলগতভাবে সাংগঠনিকভাবে যাদেরকে আমরা রাশ টেনে ধরেছিলাম তাদেরকেই তো ওরা নির্বাচনে বড় বড় জায়গায় প্রার্থী করেছে। দল ভাঙানো নিয়ে তৃণমূল বিজেপি দু দলকে এক সারিতে ফেলে নিশানা করেছে সিপিএম। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, একই উঠোন দুটো ঘর, যখন যে ঘরে গেলে বেশি পয়সা পাওয়া যাবে সেই ঘরে চলে যাচ্ছে। এই সংস্কৃতি বাংলায় ছিল কোনোদিন বাম আমলে? এমনকি বাম আমলের অতীতেও কখনো এই জিনিস ছিল? পশ্চিমবাংলায় ঘৃণা করতো মানুষ এই দল বদলুদের, আর এই দল বদলুরাই নেতা। লোকসভা ভোটে রাজ্যে বহরে অনেকখানি বেড়েছে বিজেপি, কেন্দ্রীয় তারাই ক্ষমতায়। পর্যবেক্ষকদের মতে এই প্রেক্ষিতে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের তালিকা লম্বা হওয়াই স্বাভাবিক, কিন্তু তার দল বাড়াতে গিয়ে যাতে অস্বস্তির মুখে না পড়তে হয় সেজন্য আগে থেকে সতর্ক হচ্ছেন বিজেপি নেতৃত্ব। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ প্রণববাবু, বিজেপিতে যোগদানের ক্ষেত্রে সেই পুরনো শব্দটা ছাঁকনি। দেখুন, আমাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে, পশ্চিমবঙ্গে আমাদের টার্গেট 1 কোটি। কেউ যদি মনে করে যে বিজেপিতে যোগদান করবে, কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই হতে পারে ফোনের মাধ্যমে। না, যোগ দিলে তো আর নেতা হওয়া যাবে না। ওটাই হচ্ছে নেতা না হলে আবার ফল পাওয়া যাবে না। এবার আমাদের দলে যেটা আছে, আপনি নেতা হন, প্রথমে কর্মী হিসেবেই আপনি যুক্ত হতে হবে। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার যিনি মন্ডল সভাপতি আছে বা বুথ সভাপতি আছে সেখানেই আপনাকে কাজ করতে হবে। আপনি দিল্লিতেই যোগ দিন, কলকাতায় যোগ দিন, আপনাকে দিল্লিতে সদর দপ্তরে নিয়ে যাচ্ছেন কেন? কর্মী হতে গেলে তো আর দিল্লির সদর দপ্তরে নিয়ে যেতে হবে না। না, সদর দপ্তরে যাচ্ছেন যারা যাচ্ছেন তাতে কোনো অসুবিধা নাই, সেটাও তো বিজেপিরই দপ্তর, সেটাও বিজেপির দপ্তর। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে আপনি যেখানেই যোগদান করুন, বিজেপির কর্মী হিসেবে বিজেপির দলের শৃঙ্খলা মেনে আপনাকে কাজ করতে হবে, এবং আপনি যে এলাকায় থাকেন, যে রাজ্যে থাকেন, সেখানেই কাজ করতে হবে। আজকে যার নেতৃত্বে দাঁড়িয়ে সারা বাংলা জুড়ে এই ছাকনির বা এই দলবদল রাজনৈতিক অনুপ্রবেশ চলছে, তার নামে তো নিজেই কাটমানির নামে অভিযুক্ত, সে তার নেতৃত্বে তো চলছে দলবদল। বড় হয়েছিল, বড় হওয়ার কথা নয়, এবং দ্বিতীয়ত চলছে আপনার দল থেকে বড় হচ্ছে, আপনার দল কি বসে আছে চুপ করে? চুকছে ওরা নিয়ে গেছে, ওদের মতো করে তৈরি করছে। এখানেও দল ভাঙার আর্কিটেক্ট ছিলেন, ওখানেও দল ভাঙাচ্ছে। আজকে বিজেপি গেলে ঢেকি ধান মারে, বড় কথা হচ্ছে এটা কিন্তু দিল্লিতে দেখে বোঝা গেছে যোগদান বন্ধ, সব জায়গা থেকে এই কাছে বন্ধ রে, বন্ধ রে। তুমি জেলে তোমাকে দিল্লিতে নিয়ে গিয়ে এখানে দাঁড়িয়ে বন্ধন করতে হবে, দিল্লিতে যোগদান বন্ধ, তুমি জেলে তোমাকে দিল্লিতে যাবে না। এটা কিন্তু কয়েকটা মানে ঠেকে, কিন্তু মানে যদি সাকসেস হতো যেভাবে চলছিল তাহলে হয়তো চলতো, কিন্তু দল বদল যেভাবে দিল্লিতে নিয়ে হচ্ছিল সেটা কিন্তু অনেকটা বুমেরাং হয়েছে বিজেপির ক্ষেত্রে, এবং সাধারণভাবে একটা পাবলিক পারসেপশনও হচ্ছিল যে যেভাবে দল বদলের মাধ্যমে হচ্ছিল তাতে মনে হচ্ছিল যে বিজেপিটাও কি আরেকটা তৃণমূল হয়ে যাচ্ছে। মানে অনেকেই কিন্তু প্রশ্ন তুলছিলেন যে না, এটা বিজেপি আরেকটা তৃণমূলের মতন দল হচ্ছে। এই জায়গা থেকে এই যে পারসেপশনটা, এবং যারা সরাসরি মানে দিল্লিতে গিয়ে ঝান্ডা ধরছিলেন তাদের সাথে লোকাল লেভেলের যে একটা পার্থক্য তৈরি হচ্ছিল, কারণ যে লোকাল লেভেলে বিজেপি কর্মী নেতারা গত বেশ কয়েক বছর ধরে লড়াই করলো যাদের বিরুদ্ধে, আজকে তারাই যদি তাদের নেতা হয়ে যায় তাতে কনফ্লিক্ট আসতে বাধ্য। আমি মনে করি যে অনেকটা দেরি হয়েছে, এবং এই যে তৃণমূলে চলে আবার নতুন করে যে ঘর ভাবছি চলছে
সেটা কিন্তু এই যে লোকাল বিজেপি ভার্সেস এই যে নতুন করে যারা বিজেপি ফিরে আসছে, হ্যাঁ ঠিক আছে, তারা জানে তৃণমূল এটা লড়াই। আমি আমার যেটা মনে হয় বিজেপির একটা জায়গায় আপনাকে মানতেই হবে যে একটা যে সবসময় চিন্তন হয়, বলুন তাদের চৈতন্য হয়েছে সর্বস্তরে, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, কিন্তু এই স্রোতে ভাসতে ভাসতে আজকের দিনের সব থেকে বড় খবরটা এবার আপনার সামনে রাখবো, এবং নিঃসন্দেহে যেটা ভারতের বড় জয়। কুলভূষণ মামলায় মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা করুক পাকিস্তান, এবং ততদিন ফাঁসি নয়। পাকিস্তানে গ্রেফতার হাফিজ সাঈদ, কুলভূষণের ফাঁসির সাজা রদ। একই দিনে কূটনৈতিক স্তরে জোড়া জয় ভারতের। একদিকে আন্তর্জাতিক মহলে লাগাতার চাপের মুখে 26/11 হামলার অন্যতম মাস্টারমাইন্ড হাফিজ সাঈদকে গ্রেফতার করতে বাধ্য হলো পাকিস্তান। কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের জেলে বন্দী কুলভূষণ যাদবের ফাঁসির সাজা পুনর্বিবেচনার জন্য ইসলামাবাদকে নির্দেশ দিল নেদারল্যান্ডের দ্য হেগের আন্তর্জাতিক আদালত, যা কূটনৈতিক স্তরে ভারতের বড়সড় জয় বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক আদালতে যায় ভারত। বুধবার আন্তর্জাতিক আদালতের 16 জন বিচারকের মধ্যে 15 জনই ভারতের পক্ষে রায় দেন, যেখানে বলা হয় আপাতত কুলভূষণ যাদবের ফাঁসির নির্দেশ স্থগিত রাখতে হবে। ফাঁসির সাজা পুনর্বিবেচনা করতে হবে পাকিস্তানের সামরিক আদালতকে। কুলভূষণের গ্রেফতারির পর থেকে ভারত বারবার অভিযোগ করেছে ভিয়েনা কনভেনশনের নিয়ম ভঙ্গ করে তাকে কনসুলার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, অর্থাৎ ভারতীয় দূতাবাসের কর্মীদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে বুধবার আন্তর্জাতিক আদালত স্পষ্ট জানিয়েছে কুলভূষণ যাদব কনসুলার অ্যাক্সেস পাবেন, অর্থাৎ ভারতীয় দূতাবাসের কর্মীদেরকে কুলভূষণের সঙ্গে দেখা করতে দিতে হবে। India has been favored by ICJ, सत्य की जीत जिसे हम कहते हैं, आज सत्य की जीत हुई है। Let's celebrate. इम्पार्शली पाकिस्तान को ये ट्रायल चलानी पड़ेगी। भारत सरकार की इस पर कड़ी निगरानी रखे, और अगर पाकिस्तान इस हरकत से बाज नहीं आता है तो यूनाइटेड नेशन सिक्योरिटी काउंसिल पाकिस्तान को कंपेल कर सकती है कि आप ये ऑर्डर ओबे करो। পাকিস্তানের দাবি 2016-র 3রা মার্চ বালুচিস্তান প্রদেশ থেকে কুলভূষণকে গ্রেফতার করে পাক নিরাপত্তা বাহিনী। 2017-র এপ্রিলে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদিও ভারতের বক্তব্য, নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর ইরানে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন কুলভূষণ। ইরানের চাবাহার থেকে তাকে অপহরণ করে পাক গুপ্তচর সংস্থা ISI এর হাতে তুলে দেওয়া হয়। 2017 সালের 25শে ডিসেম্বর ইসলামাবাদে কুলভূষণের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয় তার স্ত্রী ও মাকে, যদিও তারা ছিলেন কাচের এপারে ওপারে। দুদিকে ছিল একাধিক ক্যামেরা, যাতে সবাই শুনতে পায় সেজন্য কথা হয় ইন্টারকমের লাউডস্পিকার অন করে। আপাতত কুলভূষণ নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল দেশবাসী। কিন্তু আগামী দিনে কি হবে? 25 বছর পাকিস্তানের জেলে কাটানোর পর মৃত্যু হয় সর্বজিৎ সিংহের। 16 বছর পাকিস্তানের জেলে কাটানোর পর মৃত্যু হয় রবীন্দ্র কৌশিকের। কুলভূষণ যাদব কি কোনোদিন স্বদেশে ফিরতে পারবেন? এবিপি আনন্দ।